সমাজ সংস্কারের মুখোশ পরে কিছু মানুষ মহান বুলি আওড়ায়, অথচ আসল কাজের সময়ে আদর্শের চেয়ে স্বার্থই বড় হয়ে দাঁড়ায়। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। গত সোমবার নতুন গল্প দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। শরীরের অবস্থা ভালো না থাকায় দিয়ে উঠতে পারিনি। তবে আজকে থাকলো বহুদিনের হারিয়ে যাওয়া লেখকের আরেকটি অচেনা গল্প। লেখকের বেশ কয়েকটি নতুন গল্প ইতিমধ্যেই গল্প একান্তেতে শুনেছেন। গল্প একান্তের হাত ধরে আপনারা পেয়েছেন আরেকটি নতুন লেখকের খোঁজ। রইল সাহিত্যিক সত্যেন্দ্র কুমার বসুর কলমে আহ্বান। চলুন শুরু করা যাক। আপনারা সবাই বেরিয়ে পড়ুন। দেশ নেতার এই আহ্বান শুনিয়া যেদিন মথুরামোহন কলেজ হইতে সতীর্থগণের সঙ্গে বাহির হইয়া পড়িল, সেদিন অনেক পড়ুয়া তাহার সেই বিরাট ত্যাগের পরিচয় পাইয়া বিস্ময় বিস্ফারিত নেত্রে তাহার দিকে তাকাইয়া রহিল এবং বাহবা দিয়া তাহাকে দধিচি হরিশ্চন্দ্রের আসনে বসাইয়া দিল। কেহ কেহ ভবিষ্যৎবাণী করিয়া রাখিল, মথুরামোহন কালে মার্সিনি, গ্যারিবল্ডি, যা হয় একটা কিছু হইবেই। জনা 10-12 জন ছেলে সঙ্গে লইয়া মথুরামোহন গর্বস্ফীত বক্ষে ছোট গোলদিঘিতে গিয়া যখন জলোদ্গম্ভীর নাদে বক্তৃতা করিতে লাগিল, এসো স্কুলের ছেলে, কলেজের ছেলেরা, যে যেখানে আছো সবাই বেরিয়ে পড়ো। গোলামি করে কোনো জাতি কোনো কালে মুক্তি পায়নি। এসো, হই দেখো, দীনা কাঙালিনী দেশমাতৃকা সজল নয়নে ব্যথিত হৃদয়ে বাহু প্রসারণ করে তোমাদের আহ্বান করছেন। তোমরা কি মায়ের কোলে ফিরে যেতে চাও না? তখন চারিদিকে ধন্য ধন্য পড়িয়া গেল। ঘরে ফিরিবার সময় এ লোকে পরস্পর বলা বলি করিতে লাগিল। এমন বক্তৃতা বাংলায় এক শরৎ ঘোষ ছাড়া আর কেহ কখনো করিতে পারে নাই। ছেলে মহলে মথুরামোহন অচিরেই একজন লিডার হইয়া পড়িল। তখন দর্শকদের মধ্যে অনেকেই বাহবা দিল, বলিল, শিবপুরের দলে ব্রজবিলাপের পালায় শ্রীমতী রাধাও রাখো রাখো রথ বলিয়া রথের তলায় পড়িয়া এমন অভিনয় করিতে পারে নাই। বস্তুত দেখিতে দেখিতে মথুরামোহন একজন মস্ত পেট্রিয়ট হইয়া পড়িল। কিন্তু দুষ্ট ছেলেগুলা কানাঘুষা করিত মথুরামোহন নাকি প্রক্সি দিয়া গোপনে কলেজের পার্সেন্টেজ রক্ষা করিত। একদিন নাকি একটা দুষ্ট ছেলে তাহাকে লুকাইয়া আপিস ঘরে গিয়া কলেজের ফিস দিতে দেখিয়াছিল। কোনো কলেজ ছাড়া বন্ধু জিজ্ঞাসা করিলে সে নাকি হাসিতে হাসিতে বলিয়াছিল, আরে 2-4 দিন অ্যাটেন্ড করলে যদি পার্সেন্টেজটা থেকে যায় তাতে আর ক্ষতি কি? আমি তো আর গোলামখানায় পড়তে যাচ্ছি না। ফিস জমা দেওয়ার কথা বলিলে সে মৃদু হাসিয়া বলিত, আরে ফিজটা দিলেই কি জাত গেল? আমি তো আর পরীক্ষা দিতে যাচ্ছি না। যখন কলিকাতায় এইরূপ তুমুল কাণ্ড চলিতেছে, তখন একদিন মথুরামোহন বড় গোলদিঘিতে বক্তৃতা করিয়া সন্ধ্যার পরেই মেসে ফিরিয়া দেখে ডাকবাক্সের মধ্যে কেবল তাহারই একখানি চিঠি পড়িয়া আছে, আর সবাই যে যাহার চিঠি লইয়া গিয়াছে। মথুরামোহন ঘরে আলো জ্বালিয়া পত্র পড়িতে বসিল। সে একাকী একটা ছোট 1 সিটের কামরায় থাকিত। পত্র পড়িতে পড়িতে তাহার ললাটের শিরা স্ফীত হইয়া উঠিল, হস্ত দৃঢ় মুষ্টিবদ্ধ হইল। পত্রে লেখা ছিল, শ্রী শ্রী হরি শরণম কল্যাণ বরেষু। বাবাজিও, তোমার মঙ্গল নিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা করে আসছি। আজকে মহা বিপদগ্রস্ত হয়ে তোমার শরণ নিচ্ছি। দেখো, এই দরিদ্র বৃদ্ধকে দয়া করে এই ঘোর দায় থেকে পরিত্রাণ দিও। তুমি ছেলেবেলা থেকেই কুমুকে স্নেহের চোখেই দেখে আসছো।
আজ সেই কুমুর জন্য বুঝি আমি জাতিচ্যুত হই, আমার ধোপা নাপিত বন্ধ হয়ে যায়। একে কুমু 15 বছর ছাড়িয়ে চলল, অর্থাভাবে তাকে পাত্রস্থা করতে পারলুম না, তার উপর আরো এক কাণ্ড বেঁধে গেছে। বাবুদের কাছারির বুড়া নায়েব রামলোচন কি জানি কোন দিন কুমুকে ভিজা কাপড়ে পুকুর ঘাট থেকে কলসি কাঁখে উঠে আসতে দেখেছে। সেই অবধি বুড়া একেবারে ক্ষেপে গেছে। এমন দিন নাই বাবা যেদিন তার লোক আমার বাড়ি হাঁটাহাঁটি করে না, বলে কুমুকে বিয়ে করবে। 50 পারের বুড়া বাবা, এক পাল নাতি নাতকুড়ো, ছেলে সব জোয়ান মরদ, তার হাতে কি আমার কুমুকে দেব? তার চেয়ে তাকে গলা টিপে মেরে ফেলি না কেন? কুমু এই কথা শুনে প্রথমে হেসেছিল, কিন্তু শেষে শুনেছি একদিন নাকি রাগ সামলাতে না পেরে সমবয়সীদের বলেছে ঘাটের মরা তার আবার বিয়ের স্বাদ, মুখে আগুন। কথাটা রামলোচনের কানে উঠেছে। এখন সে একেবারে হন্যে হয়ে উঠেছে, গাঁয়ের মোড়লদের নিয়ে ঘুঁট পাকাচ্ছে, আমায় এক ঘরে করবে গো বলে বেড়াচ্ছে। ধেড়ে মেয়ে ওর হাতের জল শুদ্ধ নয়, কেউ ওদের বাড়িতে খাবে না। এদিকে আমাদের পক্ষে কাছারির পুকুর বন্ধ হয়েছে, রামলোচন গ্রামে আমার নিমন্ত্রণ বন্ধ করেছে, ধোপা নাপিতও বন্ধ করবার চেষ্টায় রয়েছে। কাছারির নায়েবের বিপক্ষে দাঁড়াবে এখানে এমন কেউ নাই, কেবল তোমরা আছো বাবা। তোমার বাপ ইচ্ছা করলেই রামলোচনের এসব অত্যাচার বন্ধ করতে পারেন, কিন্তু তিনি নিরপেক্ষ আছেন। তুমি ছেলেবেলা থেকে আমাদের ভালোবাসো, আমার কুমুকে তুমি ছোট বোনের মতো দেখো, তুমি কি আমার এই বিপদে রক্ষা করবে না? যদি আমাদের উপর তোমার বিন্দুমাত্র ভালোবাসা থাকে তাহলে পত্রপাঠই এখানে চলে আসবে। তুমি আমার মনোনীত আশীর্বাদ নিও, আশা করি কুশলে আছো। ইতি নিত্য আশীর্বাদক শ্রী নরহরি ঘোষ, ফুলবাড়ি, জিলা নদিয়া। মথুরামোহনের মাথার মধ্যে দপ করিয়া আগুন জ্বলিয়া উঠিল। কি এত বড় স্পর্ধা! একটা পাড়া গিয়ে নায়েব, গলিত অঙ্গ, পলিত মুন্ডবৃদ্ধ, সে কুমুর ওপর কুনজর দেয়। ছেলেবেলা হইতে সে তাহাকে দাদা বলিয়া কত খেলা করিয়া আসিয়াছে, গাছ কোমর বাঁধিয়া এলো চুলে কত ছোটাছুটি করিয়াছে, যাহার জন্য সে গাছে চড়িয়া কত জামরুল লিচু পাড়িয়া দিয়াছে, যাহাদের বাড়িতে সে কতদিন আহারাদি করিয়া ঘুমাইয়াছে, যাহার বাপ মাকে সে চিরদিন খুড়াখুড়ি বলিয়া কত আবদার অভিমান করিয়া আসিয়াছে, সেই কুমুর ওপর দৈত্যদানার লোভ, স্বর্গের যোগ্য ভোজ্যে কুক্ষুরের স্বাদ। খুড়া লিখিয়াছেন এর চেয়ে কুমুর মৃত্যু ভালো। কেন? তাহার চেয়ে বুড়া রামলোচনটাকেই টুকরা টুকরা করিয়া কাটিয়া নালতের জলে ভাসাইয়া দিলে হয় না? মথুরামোহন আর চুপ করিয়া বসিয়া থাকিতে পারিল না, বড় গলায় ডাক দিল, গোপালদা, ও গোপালদা। পার্শ্বের কামরা হইতে একজন সাড়া দিল। কি রে মথুরা, ডাকছিস? পরক্ষণেই খড়মের খটখট আওয়াজ করিয়া গোপালদা হাজির। গলার পৈতা গাছটা হাতে মাজিতে মাজিতে হাসি মুখে গোপালদা বলিল, গিরে, আজ কি বক্তৃতা দিয়ে এলি, শোনাবি নাকি? মথুরামোহনের মেজাজ একেই বিগড়াইয়াছিল, সুতরাং সে বিরক্তির সুরে বলিল, আরে কেবল ওই একই কথা, বক্তৃতা আর বক্তৃতা। গোপালদার মুখ গম্ভীর হইল। সে ছোট তক্তপোষের এক পাশে বসিয়া পড়িয়া বলিয়া চলিল, তবে কি রে, আমি তো জানি তুই বক্তৃতা এখন খাস, বক্তৃতার স্বপ্ন দেখিস, তা হয়েছেটা কি? পেট্রিয়াটেরও আবার অন্য কথা আছে নাকি? তখন মথুরামোহন বুকখানা 2 হাতে ফুলাইয়া চোখে মুখে আগুন ছুটাইয়া বলিতে লাগিল,
গোপালদা, বড্ড যে বামনাই ফলাও কথায় কথায়। দেখো দেখি কত বড় অত্যাচার এই তোমাদের বামনায়ের অন্ধ কুসংস্কারের দোহায়ে দেশে দিনে রেতে ঘটে চলেছে। গোপালদা বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, বামনাইয়ের অত্যাচার? সে আবার কি? তোর উপর আবার কোন বামুনে অত্যাচার করলে? মথুরামোহন হাতের আস্তিন গুটাইয়া বলিল, বামুনের অত্যাচার নয় তো কি? কচি মেয়েদের সঙ্গে ঘাটের মরার বিবাহ, এ তো তোমাদের বামুনের শাস্ত্রেরই বিধান। কিন্তু মেয়েটার যদি বছর না ফিরতেই শীতের সিঁদুর ঘুঁচল, তাহলেই একাদশীর ব্যবস্থা। সাধে কি দেশ উচ্ছন্ন যাচ্ছে? গোপালদা মুচকি হাসিয়া বলিল, ও, এই কথা। তার কিছু কাজ আছে? তোরও সব লেকচার তো ঢের শুনেছি। মথুরামোহন বাধা দিয়া বলিল, অমনি তুচ্ছতাচ্ছিল্য করা হলো। দেখো গোপালদা, সত্যি কথা বলতে কি, এই মেসের মধ্যে এক তোমাকেই বুদ্ধিমান বুঝদার লোক বলেই মনে হয়। তোমাকেই জিজ্ঞাসা করি, বলো দেখি এর উপায়টা কি? ব্যাপারটা এই, দেশে আমাদের এক ঘর প্রতিবেশী আছে। ছেলেবেলা থেকে তাদের সঙ্গে আমাদের খুব মাখামাখি। তারা গরিব, তাদের কুঁড়ে ঘর, বাড়ির একটি মেয়ে, পয়সার অভাবে বিয়ে হচ্ছে না। এখন তার উপর কাছারির নায়েব বুড়োর নজর পড়েছে, বলে বিয়ে করবে। তাতে তারা রাজি হয়নি বলে তাদের এক ঘরে করেছে, পুকুর বন্ধ করেছে, গাঁয়ে বাস করা তাদের দায় হয়ে পড়েছে। বিপদে পড়ে কুমুর বাপ আমায় এই দেখো এই চিঠি লিখেছে। কি করি বলো দেখি? গোপালদা চিঠিখানি পড়িয়া বলিল, তা তোরাও তো শুনেছি গাঁয়ের নেহাত কেউ কেটা নস। তোর বাপ তো এর একটা উপায় করতে পারেন। তা তো পারেন, কিন্তু যেখানে সমাজের ঘুঁট পাঁচাল, বাবাই কি আর কাকাই কি, ও সবাই সেকেলে গো। গাঁয়ের মোড়লদের রায়ে রায় দিয়ে যাবে। যদি বলতে যাই তখনই বলবে, তা মেয়েটা নায়েবকে বিয়ে করুক না। এমন বিয়ে তো বাঙালির ঘরে আকছার হয়। বলিতে বলিতে হঠাৎ মথুরা উত্তেজিত হইয়া হস্ত মুষ্টিবদ্ধ করিয়া বলিতে লাগিল, এইসব কুসংস্কারের গণ্ডির ওপর গণ্ডি দিয়ে জাতটা মরতে বসেছে। আমায় তামাশা করো আর যাই করো, বলো দেখি এসব অত্যাচার নয়? আমি যদি বুড়োর হাতে মেয়ে না দিই, তা বলে আমার সমাজ বন্ধ করবে, পুকুরে জল ছড়তে দেবে না, জাতে ঠেলবে? তোমাদের বামনায়ের ছুঁতমার্গে আর এই জাতে ঠেলাতে কত বাঙালি যে পাগল হয়ে গেল, তা গুণে ঠিক করা যায় না। দেশটা কি সাধে হাজার হাজার বছর পরেও গোলামি করে চলেছে? গোপালদা ক্ষণিক নীরব থাকিয়া বলিল, তোর ওই কুমুর বাপরা ঘোষ না? তাহলে ওরাও তো কায়েত। তবে তুই মেয়েটাকে বিয়ে কর না, এ সব গোল তো চুকে যাবে। মথুরা কথাটা শুনিয়া প্রথমে চমকিত হইল। কুমু, তার ছেলেবেলার খেলার সাথী কুমু, তার ছোট বোনটির মতো কুমু, তার সঙ্গে বিবাহ? ছি ছি, তাও কখনো হয়? আজ 3 বৎসর সে তাহাকে দেখে নাই। 2-1 দিন অবকাশ মতো যখন দেশে গিয়াছে, কচ্ছিৎ কখনো নিমেষের জন্য দেখা হইয়াছে বটে, কিন্তু সে এত ব্যস্ত যে ভালো করিয়া দেখিবার অবসরও পায় নাই। কুমুদও দেখা হইলে হাসিয়া পলাইয়াছে। সে এখন বড় হইয়াছে, বুঝিতে শিখিয়াছে। দাদার সহিত বিয়ের কথা শুনিলে সে হয়তো লজ্জায় মরিয়া যাইবে। কিন্তু যদি সম্ভব হয়, তবে তাহার মতো সৌভাগ্যবান আর কি। কুমুর মতো রূপে গুণে তাহাদের এই অঞ্চলে কয়টা মেয়ে আছে? সে হঠাৎ অতিরিক্ত আনন্দে গোপালদার হাতখানি ধরিয়া বলিল, ঠিক বলেছ গোপালদা, আমি বিয়ে করি না কেন? তারাও কায়েত, আমরাও। তবে কেন বিয়ে হবে না? সে তো আমার মার পেটের বোন না গো। বেশ বলেছ গোপালদা, এক ঢিলে 2 পাখি মারা হবে। কুমুরও বিয়ে হয়ে যাবে, আর নায়েব বেটাও জব্দ হবে। সাধে কি তোমায় সব কথা জিজ্ঞাসা করে করি গোপালদা?
মথুরা কথাটা বলিয়া মহান হর্ষে গোপালদার পিঠে একটা চড় বসাইয়া দিল। গোপালদাও নিজের কথাটা খাটিল দেখিয়া খুব একটা স্বস্তি এবং গর্ব অনুভব করিয়া বলিল, দেখলি, তুই যখন তখন বামুনের নিন্দে করিস, অথচ এই বামুনের পরামর্শ না নিয়ে তোর এক পাও চলে না। নে, গোছগাছটা করে নে, আজই রাতের গাড়িতে দেশে রওনা হ। বাপ মাকে রাজি করতে পারবি তো? তার জন্য ভেবো না, সে সব ঠিক হয়ে যাবে। ওহ গোপালদা, আজ আমার কি চোখই ফুটিয়ে দিলে তুমি। কুমুকে দেখনি? তার লজ্জা নম্র মায়া মাখা মুখখানি একবার দেখলে ভুলতে পারবে না। গোপালদা উঠিয়া যাইবার সময় হাসিতে হাসিতে বলিল, তার আর কি, বিয়ের সময় দেশে নিয়ে যাস, মুখখানি দেখাও হবে আর লুচি মন্ডাও পেটে পড়বে। শিয়ালদহের স্টেশনে যাত্রাকালে মথুরামোহন কত কি ভাবিতেছিল। তাহার নিঃস্বার্থ পরহিতের কথা যতই মনে পড়িতেছিল, ততই তাহার বুকখানা অতিরিক্ত আনন্দে গর্বে 10 হাত হইয়া উঠিতেছিল। সে ধনবান পল্লী গৃহস্থের সন্তান। যখন সে নিজে উপযাচক হইয়া কুমুর বাপের কাছে বিবাহের প্রস্তাব করিবে, তখন কন্যা দায়গ্রস্ত দরিদ্র পিতামাতার মুখে কি অপূর্ব আনন্দরেখাই না ফুটিয়া উঠিবে। আর কুমু, সে তো হাতে স্বর্গ পাইবে। আজ সে দেশমাতৃকার আহ্বানে আত্মনিবেদন করিতে যাইতেছে। তাহার মতো সৌভাগ্যবান আর কে আছে? স্টেশনে পৌঁছিয়াও সেই সুখ স্বপ্নের নেশার হাত এড়াইতে পারে নাই। দ্বিতীয় শ্রেণীর টিকিট কাটিতে যাইবার সময়ে তাহার নিরবিচ্ছিন্ন ভাবনার একটানা স্রোতে বাধা পড়িল। একটা লোক তাহাকে ধাক্কা দিয়া চলিয়া গেল। সে পড়িতে পড়িতে বাঁচিয়া গেল। বিষম ক্রোধে সে লোকটাকে দণ্ড দিতে উদ্যত হইয়া তাহার মুখের দিকে চাহিবা মাত্র তাহার প্রহার উদ্যত হস্ত আপনি নামিয়া পড়িল। লোকটা আর কেহ নহে, একটা গোরা। দেশমাতৃকার আহ্বানে এই গর্বোদ্ধত গোরার সমুচীন দণ্ডবিধান করাই তাহার কর্তব্য ছিল। কিন্তু সেই ইতস্তত করিতেই গোরাটা টিকিট কাটিয়া প্ল্যাটফর্মে প্রবেশ করিল। তাহার দিকে ভ্রুক্ষেপও করিল না। মথুরামোহন ভাবিল, গোরাটা কাণ্ডজ্ঞানহীন পশু একটা। উহার সহিত দাঙ্গা ফ্যাসাদ করিলে কি জানি যদি দেশে যাওয়া স্থগিত হয়। দেশমাতৃকার আহ্বানে সাড়া দিতে না পারিয়া মথুরামোহন একটু মুশড়াইয়া পড়িল। কিন্তু উপায় নাই, আগে কাজ না আগে দাঙ্গা ফ্যাসাদ। মথুরামোহন কিল খাইয়া কিল হজম করিয়া ম্লান মুখে গাড়িতে গিয়া উঠিল। প্রাতে বাড়ি পৌঁছিয়া পিতা মাতা ভ্রাতা ভগিনী পরিবারস্থ আত্মীয় স্বজনের সহিত সাক্ষাৎ করিয়া সে দ্রুত পদে ঘোষের বাড়ির দিকে যাত্রা করিল। তাহার বুক গুরু গুরু করিয়া কাঁপিতেছিল। কুমুকে দেখিবার, তাহার সহিত কথা কহিবার প্রবল আকাঙ্ক্ষায় তাহার হৃদয়টা পূর্ণ জোয়ারে উথলিয়া উঠিতেছিল। গোপালদার একটা কথায় তাহার হৃদয়ে কি অভাবনীয় পরিবর্তন ঘটিয়াছে। কতদিন সে কুমুকে দেখে নাই। সে এখন কত বড়টি হইয়াছে, কেমন দেখিতে হইয়াছে। দেখা হইলেই সে তাহার মনের কপাট খুলিয়া কত কথাই বলিবে। যখন সে ঘোষেদের বাড়ির সদরের কপাট খুলিয়া ভিতরে প্রবেশ করিল, তখন কুমুদ আঙিনায় ভরা কলসি রাখিয়া স্নান করিয়া আসিয়া কেশ নিংড়াইতেছিল। মথুরামোহন নিঃশব্দে প্রবেশ করিয়াছিল। কুমুদও দ্বারের দিকে পশ্চাৎ ফিরিয়া দাঁড়াইয়াছিল। মথুরা ক্ষণেকের তরে মুগ্ধ নেত্রে তাহার দিকে তাকাইয়া রহিল। কুমুর ঢলঢল কাঁচা বয়সের লাবণী অবনী বহিয়া যাইতেছিল। সূর্য প্রণামের সময়ে দ্বারপথে দৃষ্টিপাত হইবা মাত্র ব্যাদ ভয় ভীতা চকিতা কুরঙ্গীর মতো সে ছুটিয়া ঘরে পলাইল। মথুরা হাসিয়া দাওয়ার উপর উঠিয়া বলিল, কিরে কুমু, এত লজ্জা কিসের? আমায় দেখে পালালি?
কপাটের আড়াল হইতে মৃদুস্বরে বলিল, না, পালাবো কেন? ভিজে কাপড়খানা ছাড়তে এসেছিলুম। আপনি কখন এলেন? মথুরা অপ্রসন্ন হইয়া বলিল, আপনি? আপনি আবার কে রে? আমি কি দুদিনেই পর হয়ে গেলুম? কাকি কোথায়? আর নরখুড়ো কোথায়, তাকে দেখছি না যে। এইবার কুমুদ দাওয়ায় আসিয়া জবাব দিল, মা তো ঘাটে। বাবার কাল সন্ধে হতে জ্বর হয়েছে, উত্তরের পোতায় শুয়ে আছেন। এই সময়ে কে রে কুমি? বলিয়া গায়ে কাঁথা জড়াইয়া নরহরি ঘোষ দাওয়ায় আসিয়া খুঁটিতে ঠেস দিয়া বসিলেন এবং মথুরামোহনকে দেখিয়া এক গাল হাসিয়া বলিলেন, এই যে বাবাজি এসেছ। তোমার কাকি বলছিল বড় লোক তোমরা, গরিবের বিপদে আসবে না। আমি তখনই বলেছিলুম মথুর আমাদের তেমন ছেলে নয়, চিঠি পেয়েই ছুটে আসবে। তারপর বাবা কদিন থাকা হবে, এ গরিবের একটা যা হয় বিহিত করে দিয়ে যাও। মথুরা বলিল, সেই জন্যেই তো এসেছি। তা জ্বর আজ ছাড়েনি? না, ও জ্বর লেগেই আছে। হে পোড়া পাড়া গায়ে জমে যেদিন টানবে সেদিন একেবারেই জ্বর ছাড়বে। কুমি, যা দেখি চট করে তোর গর্ভধারিণীকে ডেকে নিয়ে আয়। আর দেখ, তোর দাদাকে ওই দাওয়ায় একখানি পিঁড়ি দিয়ে যা। কুমু হাঁপ ছাড়িয়া বাঁচিল, সে দ্রুত পদে চলিয়া গেল। মথুরা অপ্রসন্ন হইল। ঘরের সমস্ত আলোটুকু লইয়া কুমু চলিয়া গেল। আঁধার ভালো লাগিবে কেন? কুমু চলিয়া গেলে নরহরি মনের স্বাদ মিটাইয়া মথুরামোহনকে প্রাণের সমস্ত কথা বলিতে লাগিলেন। মনের আবেগে তখন তাহার জ্বরের অবসাদ দূরে পলাইয়াছিল। পাছে কেহ আসিয়া পড়ে আর সব কথাটা শেষ না হয়, তাই তিনি এক নিঃশ্বাসে ঝড়ের বেগে বলিতে লাগিলেন, কাল বিকেলে তোমাদেরই বাঁধা বকুলতলায় ঘোট বসেছিল। রামলুচুনে বেটাই ফন্দিবাজ। নিজে ধরি মাছ না ছুঁই পানি করে তোমার বাপের উপর দিয়ে এই ঘোটটা চালিয়ে নিলে। ওরে বাপ! তোমার বাপ, যাকে আমি বিশুদা বলি, দাদার মতো মান্য করি, তু বলে ডাকলে দৌড়ে যায়। সেই তোমার বাপ বিশম্ভর বোস বলে কিনা আমার জাত গিয়েছে। মেয়েটা জ্যাঠা জ্যাঠা করে ছেলেবেলা কত কোলে পিঠে চড়েছে, কতদিন এক পাতে খেয়েছে। আজ তারে বলে কিনা ওর হাতের জল অশুদ্ধ। বাবা, তুমি বিচার করো, কি দোষে দোষী আমরা তুমিই বলো। এর চাইতে চাল কেটে বাঁশ তুলে দিলেই হতো। টস টস করিয়া নরহরির চোখ ফাটিয়া জল গড়াইয়া পড়িল। মথুরা ব্যথিত হৃদয়ে বলিল, কিচ্ছু ভেবো না নরখুড়ো, ওসব নায়েবি বুঝলো কি আমি ঠিক করে দেব। নরহরি চোখের জল মুছিয়া বলিলেন, যত সহজ ভাবছো বাবা, তত নয় সহজ। তোমার বাবাও যে গো ধরেছে, তা হতে তো ফেরানো মুশকিল। জানো তো বিশুদা কিরকম একগুঁয়ে মানুষ। ঘুঁটে ডেকে কাল বলে কিনা হয় মেয়েকে রামলোচনের হাতে দাও, না হয় 1 মাসের মধ্যে পাত্র সন্ধান করে ওর হাতের জল শুদ্ধ করো। এ দুয়ের এক না হলে সত্যি সত্যি আমার সমাজ বন্ধ, পুকুর বন্ধ, ধোপা নাপিত বন্ধ। অর্থাৎ হয় 1 মাসের মধ্যে কানা খোঁড়া হাঁড়ি মুচি যা হয় একটা ধরে এনে আমার কুমুকে সঁপে দাও, না হয় গাঁয়ের বাস উঠিয়ে বনবাসে যাও। এমন ধারা জুলুম মগের মূল্যকেও চলে কিনা জানি না। মথুরা অত্যন্ত উত্তেজিত স্বরে আশ্বাস দিয়া বলিল, বলেছি তো নরখুড়ো, কোনো ভয় নেই। এখন স্বরাজের রাজত্ব, এখানেও সব পাড়া গেঁয়ে সেকেলে ঘোঁট পাকালে চলবে না। আমরা ছেলেরা থাকতে এসব জুলুম হতে দেব না।
আমরা ওসব এক ঘরে টরে মানি না। তুমি তো মানো না বাবা, কিন্তু তোমার বাবা। আরে আমি শক্ত হলে বাবা কি আর অবুঝ হবেন? যাক, কুমুর বিয়ে দেবে তো, আমি একটা পাত্র ঠিক করেছি। নরহরি যেন আকাশের চাঁদ হাতে পাইল। সাগ্রহে বলিল, পাত্র? কই, কোথায় বাবা? এই কাছেই আছে, আমাদের স্বজাতি কায়স্থ, আমাদেরই বয়সী, লেখাপড়া করে, বাপের বিষয় সম্পত্তিও আছে। নরহরি হঠাৎ ম্লান মুখে বলিলেন, জি বাবা, এসব মরণ বাঁচনের কথা নিয়ে কি তামাশা করতে আছে? এই গরিবের, যার ঘরে খুদ কুঁড়োটুকু নেই, চালে খড় নেই, তার মেয়ের নাকি এমন সুপাত্য জোটে। আরে তামাশা নয়, সত্যি। তুমি গরিব, নরখুড়ো যার কুমুর মতো মেয়ে আছে সে গরিব। তোমরা মেয়ের বাপরা যে কেন একটু শক্ত হতে পারো না? হলে সাধ্য কি ছেলের পক্ষের কসাই বেটারা এমন করে ছুরি সানাতে সাহস পায়? আরে আমি তো শক্তই ছিলুম, মেয়েকে এই ঘোট পাঁচালের পাড়া গায়ে 15 বছর বিয়ে দিইনি, পাছে মেয়ে আমার অপাত্রে পড়ে। কিন্তু সমাজে কি করলে? আমার এই সৎ সাহসের কি পুরস্কারটা পেলুম? জুলুম, জুলুম। হয় ঘাটের মরার হাতে মেয়েকে দিতে হবে, না হয় গাঁয়ের বাস উঠিয়ে অজানা অচেনা মূল্যকে যেতে হবে। হা তোমার সমাজ, হা তোমার বিচার। তোমরা 2-4 জন কলেজের ছোকরা এইসব মান্ধাত্তার আমল থেকে জমাট আস্তা কুঁড়ের ময়লা সাফ করতে ঝাঁটা হাতে এগুলে আর কি হবে বাবা? মথুরামোহন ধীর গম্ভীর স্বরে বলিল, যদি হয় ওতেই হবে। আমরা আজকের ছোকরা, কাল সংসারের কর্তা হব। যাক, যে পাত্রের কথা বলেছিলুম সে তোমার খুবই পরিচিত। আমার পরিচিত? মথুরা কম্পিত কণ্ঠে বলিল, হ্যাঁ, তোমার পরিচিত। সে তোমাদেরই এই মথুর। যদি অপাত্র বলে মনে না করো, তাহলে কুমুকে আমার হাতে দাও, আমি তাকে সুখে রাখব। নরহরির সর্বশরীর এক বিষম উত্তেজনা বশে কাঁপিতে লাগিল। তিনি যে মনের আবেগে উঠিয়া দাঁড়াইতে গিয়া একখানা পা মথুরামোহনের কোলে চাপাইয়া দিয়াছিলেন, সে কথা ভুলিয়াই গিয়াছিলেন। মথুরের মাথায় একখানা হাত রাখিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, দীর্ঘজীবী হও বাবা। এমন না হলে এত লেখাপড়া শেখার ফল কি গো? তা তা বাবা পারবে? সাহসে হবে? তোমার বাপ যে। মথুরা মনে করিল নরহরি তাহাদের উভয়ের আর্থিক অবস্থা তুলনা করিয়া এই সংশয়ের কথা তুলিয়াছেন। তাই সে উৎফুল্ল মুখে বলিল, আরে সে ভয় নেই, আমরা ওসব মানি টানি না। দেশের কাজে ওসব মানুষের গড়াগণ্ডি আমরা মানি না। কথাটা শেষ হইল না। ঠিক সেই সময়ে কুমু তাহার মায়ের সঙ্গে এক ডাঁই মাজা বাসন আর কাঁচা কাপড় চোপড় লইয়া ঘাট হইতে ফিরিয়া আসিয়াছিল। কুমুর মা অঙ্গনে পা দিয়াই বলিল, দেশের কাজের কথা কি বলছিলে বাবা মথুর? দেশের কাজ আর দেশের কাজ। গরিব দুঃখীদের ধোপা নাপিত বন্ধ করে দেশের কাজ কি হয় বাবা? নরহরি অপ্রতিভ হইয়া বলিলেন, কি যে বলো গিন্নি, মথুর তার কি জানে? ওরা কলেজে পড়ে, ওসব পাড়া গিয়ে ঘোট পাঁচালের ধার ধারে না। কুমু পশ্চিমের পোতায় উঠিয়া বাসনগুলি সাজাইয়া রাখিতেছিল। তাহার মা কাঁচা কাপড়গুলা উঠান হইতে তাহার হাতে তুলিয়া দিতে দিতে জবাব দিলেন, তা জানি গো জানি, তার শেখাতে হবে না। হাড় জ্বালাতন হয়ে উঠেছে, ঘরে সমত্ব আই বুড়ো মেয়ে, তার উপর সমাজ বন্ধ, ধোপা নাপিত বন্ধ। বাবা মথুর, বলো তো বাবা, মাথা ঠিক থাকে কেমন করে? পোড়া মাথায় আগুন জ্বলছে। 1 দিন পরে বাড়ি এলি বাবা,
কোথায় দুটো মিষ্টি কথা বলবো না আপনার কাসুন দিয়ে আপনি ঘেঁটে মরছি। গৃহিণী এই কথা বলিয়া চোখে আঁচল দিয়া অশ্রু বর্ষণ করিলেন। মথুরা মহাফাপুরে পড়িয়া গেল, বলিল, ছি খুড়িমা, সকালবেলায় চোখের জল ফেলতে আছে? যাও, চট করে দুটো গরম গরম মুড়ি ভেজে দাও দেখি। এক ঘরে করবে, দেখছি কার কত মুরত। নরহরিও হাসিয়া বলিলেন, যাও, বাবাজির জন্য খাবার জোগাড় করো গিয়ে। আমার বাবাজি যখন দয়া করে শিগগিরই ঘরের ছেলেরও বাড়া সম্পর্ক পাতাচ্ছে গো। মথুরার মুখ চোখ লাল হইয়া উঠিল। সে একবার চকিত নেত্রে পশ্চিমের দাওয়ায় কুমুদের দিকে চাহিয়া নরহরির কথায় বাধা দিয়া এক লম্ফে আঙিনায় নামিয়া বলিল, খাবার জোগাড় করো খুড়িমা, দাঁতনটা সেরে আসছি। কুমু তখন সঞ্চারিণী পল্লবিনী লতাটির মতো গৃহস্থালির খুঁটিনাটি কাজ লইয়া ব্যস্ত ছিল। নিমেষের মধ্যে মথুরামোহন বাড়ির বাহির হইয়া গেল। তাহার খুড়িমা অবাক হইয়া মুক্ত দ্বারের দিকে চাহিয়া রহিল। যখন মথুরামোহনের অন্তরে শরতের শান্ত প্রকৃতি, তৃপ্তির ও আত্মপ্রসাদের মধুর হাসি হাসিতেছিল, তখন বাহিরে বিরাট বিশ্বে ভীষণ ঝটিকা গর্জন করিতেছিল। নিজকে দান করিয়া পরের একটা প্রকাণ্ড উপকার সাধন করিব, এই আত্মপ্রসাদে তাহার সমস্ত হৃদয়টা ভরিয়া গিয়াছিল। সে যখন কলিকাতায় গিয়া বন্ধুমহলে তাহার এই দধিচির অস্থিদানের কথা প্রচার করিবে, তখন চারিদিকে কি ধন্য ধন্যই না পড়িয়া যাইবে, ইহা ভাবিয়া সে একেবারে অস্থির হইয়া পড়িল। কিন্তু সেই অস্থিদানের পথে যে দানাদৈত্যের প্রকাণ্ড বাধা দুর্লঙ্ঘ পর্বতের মতো মাথা তুলিয়া দাঁড়াইবে, সে কথাটা সে একবারও মনে স্থান দিল না। কিন্তু শীঘ্রই তাহার সেই স্বস্তির সুখস্বপ্ন ভাঙিয়া গেল। তাহার পর যে জাগরণ হইল, তাহা হইতে সে এক তিলও শান্তি পাইল না। বাড়িতে যখন সে প্রথমে তাহার গর্ভধারিণীর কাছে তাহার দৃঢ় সংকল্পের কথাটা বলিল, তখন তিনি চমকিত হইয়া বলিলেন, সে কি রে, তুই কি খেপেছিস নাকি? ওরা যে বাঙাল কায়েত, ওদের ঘরে কি তোর বিয়ে হয় নাকি? বড় ছেলে, কুল করতে হবে। আমি বাপু কর্তাকে ওসব কথা বলতে পারবো না, যা নয় তাই একটা। মথুরামোহনের মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। সে তো বাল্যকাল হইতেই শুনিয়া আসিতেছে কুমুরা কায়েত। তা কায়েতের আবার বাঙাল কায়েত আছে নাকি? তা থাকুক, কিন্তু সে নাছোড়বান্দা, সে কিছুতেই তার সংকল্প ছাড়িবে না। যখন একবার সে কুমুর বাপকে কথা দিয়াছে, তখন আর কথার খেলাপি সে করিবে না, তাই ইহাতে তাহার অদৃষ্টে যাহাই থাকুক। আসল কথা, কুমুর সেই ঈষদুদ্ভিন্ন যৌবনা কমনীয়া কিশোরী মূর্তিখানি তখন তার সমস্ত হৃদয়টা জুড়িয়া বসিয়াছিল। সে কিছুতেই তাহা ভুলিতে পারিতেছিল না। কিন্তু পিতার সহিত যখন তাহার সাক্ষাৎ হইল, তখন তাহার গম্ভীর কঠোর মূর্তিখানা দেখিয়া তাহার প্রাতের সংকল্প কোথায় উড়িয়া গেল। সে সযত্নে অতি গোপনে হৃদমাঝারে যে সুখের চণ্ডীমণ্ডপখানি গড়িয়া তুলিতেছিল, যেন ভীষণ পদ্মার বিশাল গ্রাসে সেখানি অতলে তলাইয়া গেল। বড় সাহসে বুক বাঁধিয়া সে পিতার সহিত সমাজ সংস্কারের তর্ক করিবে বলিয়া অগ্রসর হইয়াছিল। কিন্তু তাহার বর্ষার বাড়ি ভরা জলদগম্ভীর মূর্তি দেখিয়া তাহার চিন্তাভাবনা কোথায় অন্তর্ধান করিল। তর্ক আর হইল না, কেননা এক পক্ষই কথা কহিয়া যাইতে লাগিল, অপর পক্ষ তো নীরব শ্রোতা হইয়া বসিয়া রহিল। মথুরার পিতা খুব কতগুলা কড়া কথা শুনাইয়া উপসংহারে বলিলেন, ওসব পাগলামি ছেড়ে দাও। দক্ষিণ রাঢ়িতে বঙ্গজ কায়স্থে বিবাহ হয় না, হতে পারে না। যাও,
এমএ পরীক্ষা আসছে, কলকাতায় গিয়ে ভালো করে পড়াশোনাটা করো গে। বিয়ের জন্য এত ব্যস্ত কেন? কত লোক তো মেয়ে নিয়ে সাধাসাধি করছে। মথুরামোহনের একবার মনে হইল যে সে বলে, বঙ্গজ রাঢ়ী তো মানুষেই ভাগ করে নিয়েছে, আবার মানুষে চেষ্টা করলে তো যোগ দিয়ে দিতেই পারে। কিন্তু কথাটা তাহার মুখেই রহিয়া গেল। সে মস্ত বড় বক্তৃতা বাগিস, কত চিৎকার করিয়া গোলদিঘিতে বক্তৃতা দিয়াছে, এসব সংকীর্ণ জীর্ণ সমাজের অন্যায় বাঁধন ভেঙে দাও। কিন্তু এই সময়ে তাহার মুখে বাক্যটি সরিল না। অতিরিক্ত পিতৃভক্তি যে তাহার এমন নীরবতার কারণ নহে, তাহা সে বিলক্ষণ বুঝিতে পারিতেছিল। সে যে ব্রজেশ্বরের মতো স্ত্রীকে তাড়াইবার সময়ে পিতা ধর্ম পিতা স্বর্গ এই শ্লোক আওড়াইয়া আদর্শ পুত্র সাজিবে, এমন ধাতুতে সে আদৌ গঠিত ছিল না। তবে কেন যে সে চোটপাট জবাব দিবে বলিয়া সংকল্প আঁটিয়া নীরবে বাপের কাটা কাটা বুলি শুনিয়া যাইতে লাগিল, তাহা সেই জানে। সন্ধ্যার পরে যখন সে চুপি চুপি কুমুদের বাড়ি গেল, তখন নরহরি উৎসাহে শয্যার উপর বসিয়া ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কি হল, মত করতে পারলে বাবাজি? মথুরা ম্লান মুখে বলিল, না, তা পারিনি, তবে আমার সংকল্প স্থির, এখন তুমি সাহস করলেই হয়। নরহরি হতাশ হইয়া বলিলেন, তাই তো বাপের অমতে। কুমুর মা পাকশালা হইতে বাহির হইয়া ঘরের দ্বারে আসিয়া দাঁড়াইয়াছিলেন। নরহরির কথা শেষ হইতে না হইতেই বলিয়া উঠিলেন, তাতে তোমার এত মাথা ব্যথা কেন গো? ও যখন রাজি হয়েছে তখন তোমার আবার ভিটকিলেমি কেন? ডোমডোকলার হাতে মেয়েটাকে ফেলে দেওয়ার চেয়ে এইটাই তো ভালো। নরহরি আমতা আমতা করিয়া বলিলেন, না না, তা বলছি নে, তবে বিশম্ভর বোসের অমতে তার ছেলের এই গাঁয়ে কি করে বিয়ে হবে তাই তো ভেবে পাচ্ছি নে। মথুরা সাহসে বুক ফুলাইয়া বলিল, তখন সে পিতার সম্মুখে ছিল না। তার জন্য খুড়ো ভেবো না, সে ব্যবস্থা আমি ঠিক করব। এখন কথা হচ্ছে, তোমাদের এই জাতের ঘুঁটের ভয় নেই তো? না না, তা নেই। দক্ষিণ রাঢ়ী বা উত্তর রাঢ়ীর সঙ্গে আমার মেয়ের বিয়ে হলে জাত যাবে, এ বিশ্বাস আমার নেই। তবে কুমুর মা মুখ নাড়া দিয়া বলিলেন, তবে আবার কি? তুমি চুপ করো, আমি বলছি সব। দেখো বাবা মথুর, আমাদের তিন কুলে কেউ নেই, কেবল ওই এক ফোঁটা মেয়ে। তোমার মতো সৎপাত্রে মেয়েকে দিয়ে যদি আমাদের জাত যায় তা যাক বাবা, আমরা ভিটে ছেড়ে বুড়ো বুড়িতে কাশিবাস করব। মেয়ে তো আমার সুখে থাকবে। এখন তুমি ঠিক থাকলেই হলো, কি বলো? মথুরা সোৎসাহে বলিল, আমি তো ঠিক আছি, আমি ওসব গণ্ডি টন্ডি মানি না। ওসব যখন দরকার হয়েছিল তখন মানুষ গড়েছিল, এখন ভাঙবার সময় হয়েছে, আমরাই ভাঙব। তোমরাও উদ্যোগ করো, এ বিয়ে হবেই। বাপ মা যখন মুখ ফিরুলেন তখন নিজেই আমাকে ব্যবস্থাটা করতে হবে। তাহার পর বহুক্ষণ তিনজনের চুপি চুপি অনেক পরামর্শ হইল। মথুরামোহন প্রাতে কলিকাতা রওনা হইবে, তাই তখনকার মতো শেষ বিদায় গ্রহণ করিল। সে যখন উঠি উঠি করিয়া একবার কাহার আশায় এদিক ওদিক চাহিয়া দেখিতে লাগিল, তখন কুমুর মা ডাকিলেন, হ্যাঁ রে কুমু, মথুর চলে যাচ্ছে রে, দুটো পান দিয়েও গেলি নে। কুমু পাকশালায় লুকাইয়াছিল। মায়ের আহ্বানে পান লইয়া উঠানে নামিল বটে, কিন্তু প্রাণপণ চেষ্টা করিয়াও লজ্জানম্র আঁখি দুটি কিছুতেই মথুর দাদার মুখের দিকে তুলিতে পারিল না। মথুর পান লইয়া কম্পিত কণ্ঠে বলিল, কুমু,
আমি এসে অবধি পালিয়ে বেড়াচ্ছিস কেন রে? আমি কি বাঘ যে খেয়ে ফেলব? ততক্ষণে কুমু ছুটিয়া ঘরের মধ্যে প্রবেশ করিয়াছিল। মথুরামোহনের মুখখানা অপ্রসন্ন হইল। সে মনে মনে কুমুর অসঙ্গত লজ্জার নিন্দা করিয়া বাড়ি ফিরিয়া গেল। ইহার কয়েকদিন পরে ফুলবাড়ির গ্রামবাসীরা সবিস্ময়ে দেখিল ঘোষেদের বাড়ি তালাবন্ধ, বাড়িতে কেহ নাই। কানাঘুষায় জানা গেল গফুর গাড়োয়ান রাত থাকিতেই গাড়িতে গরু জুতিয়া ঘোষেদের বাড়িতে হাজির হইয়াছিল এবং কর্তা, গিন্নি ও কুমুকে স্টেশনে পৌঁছাইয়া দিয়াছিল। শিকার হাতছাড়া হইল দেখিয়া নায়েব রামলোচন একেবারে ক্রোধে অগ্নিশর্মা হইল। গাঁয়ের মোড়লরা এক সহায় সম্পত্তিহীন দুর্বল গ্রামবাসীর উপর পঞ্চায়েতি বিচার ফলাইতে না পারিয়া বড় আশায় নিরাশ হইল। আর কেহ কিছু বুঝিতে না পারুক, মথুরামোহনের পিতামাতা বুঝিলেন ইহার মধ্যে তাহাদের পুত্রের কারসাজি নিশ্চিত আছে। বিশেষত এবার মথুর কলিকাতা যাত্রাকালে মায়ের নিকট নানা অছিলায় স্বাভাবিক প্রয়োজনের অনেক অধিক টাকা সংগ্রহ করিয়াছে। ইহার কারণ ঠিক করিতে মথুরার পিতার বিশেষ কষ্ট হইল না। আসল কথা, বৃদ্ধ নরহরি মথুরার কলিকাতা যাত্রার 2-4 দিন পরে এক পত্র পাইল। পত্রে মথুরা লিখিয়াছিল সে কলিকাতায় বিবাহের সমস্ত আয়োজন করিয়াছে। বিবাহ তাহার এক বন্ধুর বাড়িতে থাকিয়াই হইবে। নরহরি স্ত্রীকে কন্যাকে লইয়া নির্দিষ্ট দিনে কলিকাতায় রওনা হোক। শিয়ালদহ স্টেশনে মথুরা তাহাদিগকে আনিতে যাইবে। মথুরা এজন্য নরহরিকে খরচের উপযোগী টাকাও পাঠাইয়াছিল। যথাসময়ে বন্ধুগৃহে মথুরামোহনের সহিত কুমুদমণির বিবাহ হইয়া গেল। মথুরার বন্ধুবর্গ পরম পরিতোষ সহকারে মিষ্টান্নের সৎ ব্যবহার করিল। গোপালদা পৈতা কচলাইতে কচলাইতে কাজটা ভালো হল না বলিয়া দুঃখ প্রকাশ করিল বটে, কিন্তু বিবাহ রাত্রিতে গরম লুচি পাতে পড়িলে মুখে তুলিতে কোনো আপত্তিও করিল না। কুমুকে দেখিয়া সকলেই এক বাক্যে বলিল, বেড়ে বউ, খাসা বউ। মথুরার বুকখানা 10 হাত হইয়া উঠিল। মথুরার বন্ধু কুমুদের জন্য নিজের বাড়িতেই 2খানা ঘর ছাড়িয়া দিয়াছিল। সে মথুরাকে বলিয়াছিল যতদিন ইচ্ছা মথুরা সেই ঘর ব্যবহার করিতে পারে। এদিকে কুমুর বিবাহের পরে কুমুর বাপমা কাশী যাত্রার জন্য বড়ই জিদ ধরিল, কিন্তু মথুরা বহু কষ্টে তাহাদিগকে বুঝাইয়া নিরস্ত করিল। সে বলিল আপাতত তাহারা চলিয়া গেলে সে কাহার আশ্রয়ে কুমুকে রাখিবে। এখন তাহার বাপমা কুমুকে কখনোই ঘরে লইবে না। 1-6 মাস পরে ঘোট পাঁচাল থামিয়া গেলে সব যখন ঠিক হইয়া যাইবে, তখন তাহার বাপমা তাহাকে বা তাহার পত্নীকে ঠেলিতে পারিবেন না। তখন তাহাদের কাশী যাত্রায় কোনো বাধা থাকিবে না। আপাতত 2-4 দিন কলিকাতায় থাকিবার পর সে সকলকে লইয়া দেশে যাইবে এবং যাহাতে তাহারা নিরাপদে গ্রামে বাস করিতে পারে তাহার একটা ব্যবস্থা করিয়া দিয়া আসিবে। সুতরাং তাহাই স্থির হইল। যে কয়দিন কুমুরা মথুরার বন্ধুগৃহে বাস করিল, সে কয়দিন মথুরার যেন স্বপ্নের মতো কাটিয়া গেল। বোধহয় জীবনে সে এমন সুখে কখনো থাকে নাই। কুমুর সলজ্জ মধুর প্রেমপূর্ণ ব্যবহার তাহার সমস্ত জীবনটাকে ছাইয়া ফেলিল। সে যখন নিজের হাতে তাহাকে ও তাহার বন্ধুদিগকে নানা প্রকার চব্যচস্য খাওয়াইয়া সন্তুষ্ট করিত, তখন যথার্থই সে স্বর্গ সুখ উপভোগ করিত। তাহার বন্ধুদের মুখে কুমুর সুখ্যাতি আর ধরিত না। তাহার সর্বদা মনে হইত দেশমাতৃকার আহ্বানে তাহার এই স্বার্থত্যাগ সার্থক হইয়াছে। কিন্তু চিরদিন সমান যায় না। সে দেশে গিয়া পত্নী ও শ্বশুর শাশুড়িকে স্থিতভীত করিয়া দিয়া আসিল বটে,
কিন্তু মনে শান্তি পাইল না। সে থানার দারোগাকে সকল কথা জানাইয়া উহাদের রক্ষা করিতে অনুরোধ করিয়া আসিল। সেই অনুরোধের সঙ্গে কলিকাতা হইতে সে মস্ত সুপারিশ লইয়া গিয়াছিল। নায়েব রামলোচনকে সে শাসাইয়া আসিল যে এখন হইতে কুমুর উপর বা কুমুর বাপমার উপর যদি সে ঘুণাক্ষরে কোনো অত্যাচারের কথা শুনিতে পায়, তাহা হইলে সেই অত্যাচার সে নিজের বলিয়া মানিয়া লইবে এবং তাহার প্রতিকারে পশ্চাৎপদ হইবে না। কুমু এখন কেবল ঘোষেদের মেয়ে নহে, বসেদেরও বউ, এটা যেন তাহার স্মরণ থাকে। ইহা ছাড়া সে গফুর গাড়োয়ানকে কুমুদদের বারবাড়ির দোচালায় রাত্রিকালে শুইবার জন্য নিযুক্ত করিয়া আসিল। সব হইল, কিন্তু সে নিজের বাড়িতে কাহারও আদর পাইল না। অবশ্য বাড়িতে তাহার প্রবেশ নিষিদ্ধ ছিল না, অথবা আহার শয়নেও বাধা ছিল না, কিন্তু তাহার পিতামাতা তাহার সহিত বাক্যালাপ করিতেন না। তবে সে তাহার ক্ষুল্লতাতের দ্বারা পিতাকে অনুরোধ করাইলে পিতা জবাব দিয়াছিলেন, সে যখন নিজের মতলবে বিবাহ করিতে পারে, তখন নিজেই পরিবারের রক্ষণাবেক্ষণ ও ভরণ পোষণও করিতে পারে। এ বাড়িতে ঘোষেদের মেয়ের স্থান নেই। মথুরামোহন হতাশ হৃদয়ে কলিকাতায় ফিরিয়া আসিল। যাত্রাকালে সে যখন নববিবাহিতা পত্নীকে বক্ষে ধারণ করিয়া বিদায় লইয়াছিল, তখন লজ্জাবতী কুমুদমণি অতি অস্ফুট স্বরে কম্পিত কণ্ঠে একবার মাত্র জিজ্ঞাসা করিয়াছিল, কবে আসবে? বলিয়াই সে তাহার বুকে লজ্জারক্ত মুখখানি লুকাইয়াছিল। গাড়িতে উঠিয়া মথুরামোহনের কেবল সেই দুটি কথাই অনুক্ষণ স্মৃতিপথে উদিত হইতে লাগিল। কবে আসবে? তাই তো, কবে সে আসিতে সমর্থ হইবে? কবে সে পৃথিবীর আর সব মানুষের মতো আপনার পত্নীকে তাহার ন্যায্য অধিকার দিতে সমর্থ হইবে? কলিকাতায় ফিরিয়াও সে এক তিল মনে শান্তি পাইল না। সে যে দেশে গিয়া পিতামাতার নিকট এইরূপ অভ্যর্থনা পাইবে তাহা বিলক্ষণই জানিত, কিন্তু তথাপি তাহার মনের কোণে সামান্য একটু আশার মেঘও ভাসিয়া বেড়াইতেছিল, যদি সন্তান বলিয়া বাপমার মন কিছু ফেরে। কিন্তু অনাদরের ও অবজ্ঞার প্রবল ঝড়ে সে মেঘ কোথায় উড়িয়া গেল। তবে নিরাশার মধ্যেও তাহার একটাই প্রবল সান্ত্বনা ছিল, আত্মপ্রসাদ। যখন মেসের ছেলেরা তাহাকে চারিদিকে ঘেরিয়া তাহার অপূর্ব স্বার্থত্যাগের কথা শত মুখে ঘোষণা করিত, তখন সে বাপ মায়ের অনাদরের কথা ভুলিয়া যাইত, হৃদয়ে পরম শান্তি, পরম তৃপ্তি অনুভব করিত। এই সময়ে তাহার যথার্থ পরীক্ষার কাল সম্মুখে উপস্থিত হইল। হাতে এতদিন টাকা ছিল, মায়ের দেওয়া মোটা টাকায় এই কয়দিন বেশ কাটিয়াছে, কিন্তু এইবার ক্রমে কলসির জল ঢালিতে ঢালিতে কলসি শূন্য হইয়া আসিয়াছে। টাকা চাই। এই সংসারে সব না হইলেও চলে, কেবল টাকা না হইলে একদিনও চলে না। সে পিতাকে খরচের টাকা চাহিয়া পত্র লিখিল। সে পত্রের যে জবাব আসিল তাহা অতীব ভয়ানক। বাপ ছেলেকে এমন পত্র লিখিতে পারে মথুরামোহনের এই বিশ্বাস ছিল না। পত্রে এতটুকু স্নেহের নিদর্শন নাই, এক বিন্দু দয়া মায়ার কথা নাই, যেন সরকারি কি সদাগরি আপিসের লেফাফা দরস্ত মামুলি কাজের চিঠি। পত্রখানি এই, তুমি আমায় টাকার জন্য লিখিয়াছ, বোধহয় বিবাহের পর বুঝিয়াছ তোমায় আমায় ওই সময় হইতে টাকারই সম্বন্ধ হইয়াছে। যদি তাহাই বুঝিয়া থাকো, তবে আমায় আর ভবিষ্যতে টাকার জন্য তাগিদ করিও না। তুমি যখন নিজে জানিয়া শুনিয়া চোখ কান খুলিয়া এই বিবাহে নামিয়াছ, তখন নিশ্চিতই তোমার নিজের বুঝিবার ও জানিবার যথেষ্ট শক্তি হইয়াছে। আমিও স্থির করিয়াছি আমার মুরারিমোহন ভিন্ন অন্য কোনো পুত্রই নাই। সুতরাং মুরারিমোহন ব্যতীত অপর কাহারও সুখ দুঃখের জন্য আমি দায়ী নহি।
ভবিষ্যতে ইহা বুঝিয়া কার্য করিও। আমার আদেশে অতঃপর তোমার সকল পত্রই না খুলিয়া ছিঁড়িয়া ফেলা হইবে। ইতি শ্রী বিশম্ভর বসু। সর্বনাশ! হাতে যাহা কিছু ছিল বিবাহে ও অন্য সমস্ত বাবদে সব খরচ হইয়া গিয়াছে। এখনো মেসের 2 মাসের পাওনা বাকি। কি হইবে? চাকুরি? প্রতিজ্ঞা করিয়াছে চাকুরি সে করিবে না। তবে মথুরামোহন ভাবনার অকুল পাথারে পড়িল। চিঠির উপর চিঠি দিলেও বাড়ির কেহই জবাব দেয় না। শেষে 4-5খানা চিঠির পর মা একখানা জবাব দিলেন। তুমি মিথ্যা চিঠি লিখিতেছ। কর্তার হুকুম তোমার চিঠি কেহ যেন না পড়ে, অথবা তোমার চিঠির কেহ যেন জবাব না দেয়। এই চিঠি আমি তাহারই হুকুম মতো লিখিতেছি। আমাদের শেষ কথা, যদি তুমি ঘোষেদের মেয়েকে ত্যাগ করিয়া প্রায়শ্চিত্ত করিতে পারো, তাহা হইলেই আবার যেমন ছিল তেমনই হয়। আর যদি তাহা না পারো, তাহা হইলে তুমি তোমার যে পথ বাছিয়া লইয়াছ সেই পথেই চলো। আমরাও আমাদের কর্তব্য পথে চলিয়া যাইব। এই 2 পথের আর কোনো মধ্য পথ নাই। আর শেষ পথই যদি তোমার গ্রহণীয় হয়, তাহা হইলে মুরারি মোহনই কর্তার সমস্ত বিষয় সম্পত্তির মালিক হইবে বলিয়া জানিও। সুতরাং তাহাকে তাহার প্রাপ্য হইতে বঞ্চিত করিয়া 1 পয়সাও কর্তা তোমাকে দিতে চাহেন না। ইতি শ্রীমতী বসু। এই কি মা! বাপ অনেকের নিষ্ঠুর হইতে পারে, কিন্তু মা! ক্ষোভে, রোষে, অভিমানে মথুরামোহনের সমস্ত হৃদয়টা আলোড়িত হইয়া উঠিল। কিন্তু ব্যর্থ রোষ, ব্যর্থ ক্ষোভ। বরং পর্বতে মাথা ঠুকিয়া ফল আছে, কিন্তু নিষ্ফল রোষে ক্ষোভে কি আর ফল আছে? সে হৃদয়কে দৃঢ় করিবার সংকল্প আঁটিল। যদি সহস্র বাধা দেখা দেয়, তাহা হইলেও সে সংকল্প চ্যুত হইবে না। সে পুরুষ মানুষ, বাপের মুখ চাহিয়া পেটের অন্ন সংগ্রহ করিবে? পত্নীর ভরণ পোষণের জন্য পরের হাত তোলার প্রত্যাশা করিবে? ছি ছি! পরামর্শ করিবার জন্য একজনই লোক আছে, গোপালদা। মথুরা এই বিপদে গোপালদার সহায়তা প্রার্থনা করিল। গোপালদা হাসিয়া ইংরাজি বলিয়া ওড়াইলেন, "As he has made his bed", অর্থাৎ আগুন খাইয়াছ, এখন আংরাই বমন করো। সর্বনাশ! ইহা কি বন্ধুর উপযুক্ত পরামর্শ? গোপালদা পরামর্শ তো খুব ভালো দিল, অধিকন্তু বিরক্তির ভাব প্রকাশ করিয়া মেসের পাওনা শীঘ্র পরিশোধ করিয়া দিবার দাবিও করিল। মথুরামোহন চারিদিকে অন্ধকার দেখিল। যাহারা সম্পদের দিনে তাহার সহায়তা করিয়াছিল, বাহুবা দিয়াছিল, এদের একে একে সকলেরই দ্বারস্থ হইল। কিন্তু বিপদের দিনে কোথাও মুখের শুষ্ক সহানুভূতি ব্যতীত কিছুই পাইল না। মথুরামোহন কোনো দিকে কোনো সুবিধা করিতে না পারিয়া শেষে অনন্যোপায় হইয়া প্রতিজ্ঞার কথা বিস্তৃত হইয়া চাকুরির সন্ধানে চারিদিকে ঘুরিতে লাগিল। কিন্তু চাকুরির বাজারও গরম, সেখানে আগুন লাগিয়াছিল। সুতরাং ঘুরিয়া ঘুরিয়া তাহার পায়ের সুতা ছিঁড়িয়া গেল। সারা দিন বিফল পরিশ্রমে শরীর অবসন্ন ক্লান্ত হইয়া পড়িল। সে অবস্থাপন্ন পিতার সন্তান, চিরদিন আরামে কাটাইয়া আসিয়াছে। আজ তাহার আরামের সুযোগ তো রহিলই না, শেষে দুবেলা দুমুঠা ভাতের জন্য বুঝি তাহাকে ভিক্ষার ঝুলি কাঁধে করিয়া পথে বাহির হইতে হয়। মথুরামোহন দুর্ভাবনায়, অনাদরে, অযত্নে ক্রমে রোগশয্যা গ্রহণ করিল। এই সময়ে কুমুর বাপের একখানা পত্র আসিল। উহাতে বৃদ্ধ লিখিয়াছেন যে তাহাদের উপর আবার নির্যাতন আরম্ভ হইয়াছে। এ সময়ে দেশে তাহার উপস্থিতি একান্ত প্রয়োজন। পত্রখানা পাঠ করিয়া মথুরামোহনের আপাদ মস্তক জ্বলিয়া উঠিল। যাহার নিজের খাইবার কানাকড়ি নাই,
যে একখানা ডাক টিকিট কিনিবার পয়সা জোগাড় করিতে পারে না, তাহার নিকট সাহায্য প্রার্থনা? এ কি তাহাকে আর তাহার অদৃষ্টকে উপহাস করা নহে? কোনো মতে কষ্টে ভিক্ষা করিয়া একখানা ডাক টিকিট সংগ্রহ করিয়া সে শ্বশুরকে জবাব দিল, তাহার সহিত তাহাদের আর কোনো সম্বন্ধ নাই। যে নিজে কাঙাল, পরের অনুগ্রহ প্রার্থী, তাহার আবার পত্নী কি, শ্বশুর শাশুড়ি কি? কিচ্ছু নাই। তাহারা নিজের পথ দেখিতে পারে, তাহারাই তো যত কষ্টের মূল। একদিন মেসে তাহার ক্ষুল্লতাতো আসিয়া উপস্থিত। তিনি গোপালদার পত্রে তাহার অবস্থার কথা জানিয়া তাহাকে বাড়ি লইয়া যাইতে আসিয়াছেন। আপাতত তাহাকে আর কিছুই করিতে হইবে না, কেবল শ্বশুর শাশুড়ির সম্পর্কটা ভুলিয়া যাইতে হইবে, পরে সব গোলযোগ মিটিয়া যাইবে। মথুরামোহনের সকল কষ্ট দূর হইল, সে যেন হাতে স্বর্গ পাইল। সে পরম আনন্দে ক্ষুল্লতাতের সহিত দেশে ফিরিল। দেশের বাড়িতে রোগশয্যায় তাহার খুব আদর যত্ন হইল। সেই আদরের মহাসাগরে ডুবিয়া থাকিয়া কচ্চিৎ কখনো ক্ষণিক চপলা চমকের মতো, স্বপ্নদৃষ্ট সুখভোগের মতো কুমুর সেই কম্পিত কণ্ঠস্বর কবে আসবে তাহার মনে পড়িত কি, কে জানে। মথুরামোহন নষ্ট স্বাস্থ্য ফিরিয়া পাইবার পর একদিন পিতা পুত্রে নির্জনে অনেক কথা হইল। সেদিন ফুলবাড়ি গ্রামে চারিদিকে রাষ্ট্র হইল। মথুরামোহন প্রায়শ্চিত্ত করিয়া আবার দ্বার পরিগ্রহ করিবে। প্রায়শ্চিত্তের ব্যবস্থাটা এইরূপ: মথুরাকে মস্তক মুণ্ডন করিয়া গোময় ভক্ষণ করিয়া ব্রাহ্মণকে গো, ভূমি, সুবর্ণ দান করিতে হইবে। তৎপূর্বে তাহাকে তাহার পূর্ব পরিণীতা অশাস্ত্রীয় বিধানে গৃহীতা পত্নীর কুশপুত্তল দাহ এবং শ্রাদ্ধাদি ক্রিয়া নির্বাহ করিয়া শুদ্ধ হইতে হইবে। বিনিময়ে সেই মেয়েটি ভিন্ন গ্রামের জমিদারের কন্যা এবং 10,000 টাকা মূল্যের অলঙ্কারাদি প্রাপ্ত হইবে। মথুরামোহনের বিবাহের দিন স্থির হইয়া গেল। পিতা, মাতা, আত্মীয় স্বজনের পরম আনন্দ, আপনার আদর যত্ন, সুখ স্বস্তি, ভৃত্য পরিজনগণের উৎসাহ, এই সকলের দ্বারা চারিদিকে বেষ্টিত থাকিয়া মথুরামোহনের বুকের মাঝে কখনো কি বিবেকের তারা হাতুড়ির ঘা দিয়া বলিত, অগ্নি সাক্ষী করিয়া যাহাকে গ্রহণ করিয়াছ, সে তোমার এই সুখরাজ্যের কোন পাশে স্থান পাইবে? কে জানে। যখন গ্রামে এই সমস্ত ব্যাপার লইয়া তোলপাড় হইতেছে, সেই সময়ে মথুরামোহন একখানি পত্র পাইল। পত্রখানি ছোট, কেবল এই কটি কথাই লেখা ছিল: যদি মরিয়া লোককে ভয় থাকে, যদি ধর্মে ভয় থাকে, তবে অতি অবশ্য আজ সন্ধ্যার পর, আর যদি পাপ মনে সন্ধ্যার অন্ধকারে ভয় করে, তবে অপরাহ্নে আমার কুঁড়ে ঘরে দেখা করিবে। কোনো অনিষ্টের ভয় নাই, কেবল দুটো কথা, আর কেউ কিচ্ছু বলবে না। ইতি নরহরি। পত্রখানা পাঠ করিয়াই মথুরার মনে অতীতের অনেক সুপ্ত কথা বিদ্যুতের মতো দপ করিয়া জ্বলিয়া উঠিল। উহার তাপে অন্তরের ভিতরটা জ্বালা করিতে লাগিল। নরহরি বলিয়া একটা মানুষ আছে, কুমুদমণি বলিয়া তাহার একটা কন্যাও আছে বটে। নূতন করিয়া পাতানো তাহার সুখের সংসারে তাহারা কে? তাহাদের সহিত সে সুখজীবনের সম্পর্ক কি? মথুরা সারা দিন ভাবিল, দেখা করি কিনা ভাবিয়া কিন্তু ভাবনার কুল কিনারা পাইল না। দূর হোক, ভাবিয়া কি হইবে? পিতা যে পরামর্শ দিয়াছেন, সেই পরামর্শ মতো লোক মারফত একখানা পত্র দিলেই হইবে। সন্ধ্যার প্রাক্কাল পর্যন্ত সে ছটফট করিল, কিন্তু সন্ধ্যার পরে
সে আর আপনাকে ধরিয়া রাখিতে পারিল না, ক্ষিপ্তের মতো ছুটিয়া বাহির হইয়া গেল। সন্ধ্যার আধার ঘনাইয়া আসিয়াছে। কুমু সাঁঝের প্রদীপ জ্বালিয়া অঙ্গনের তুলসী মঞ্চের সম্মুখে রাখিয়া গললগ্নিকৃত বাসে প্রণাম করিতেছে। নরহরি দাওয়ার দেওয়ালে পিঁড়ি ঠেস দিয়া তাহাতে এলাইয়া পড়িয়া বলিতেছে, সন্ধ্যাটা দিয়ে একবার তোর গর্ভধারিণীকে দেখ, সারা দিন জ্বরে বেহুঁশ হয়ে আছে। এমন সময়ে বাহিরে গম্ভীর কণ্ঠে কে ডাকিল, নরখুড়ো বাড়ি আছো? সে চিরপরিচিত স্বর কানে আসিবা মাত্র কুমুর মুখখানিতে রক্তের স্রোত বহিয়া গেল, বুকটা দুরু দুরু কাঁপিয়া উঠিল। সে ত্রস্তে দ্রুত পাদবিক্ষেপে পাকশালায় চলিল। নরহরিও চমকিত হইল, কিন্তু মুহূর্তে আপনাকে সামলাইয়া লইয়া গম্ভীর কণ্ঠে জবাব দিল, হ্যাঁ এসো। বিবাহের 3 মাস পরে আজ মথুরা এই প্রথম শ্বশুরালয়ে পদার্পণ করিল। সে 3 মাস না 3 যুগ, সব যেন তাহার নূতন অপরিচিত ঠেকিল। মথুরা ধীরে ধীরে দাওয়ায় উঠিয়া নরহরির পার্শ্বে আসিয়া উপবেশন করিল। ক্ষণকাল উভয়ের মধ্যে গভীর গাঢ় নীরবতা বিরাজ করিল। সে নীরবতা কঠোর, অসহনীয়। প্রথমে সেই নীরবতা ভঙ্গ করিয়া মথুরা বলিল, আমায় ডেকেছ? হ্যাঁ। মথুরা সাহস পাইয়া বলিয়া যাইতে লাগিল, দেখো, সাক্ষাতে কথাটা হয়ে গেল, ভালোই হলো। বাবা বলছিলেন চিঠিতে জবাব দিতে। দিলে না কেন? না, তা পারলুম না। হাজার হোক, ন্যায় হোক আর অন্যায় হোক, একটা সম্পর্ক তো হয়েছিল। ও, এত অনুগ্রহ! তারপর? দেখো নরখুড়ো, যা হয়ে গেছে তার আর চারা নেই। ভেবে দেখলুম সমাজের চোখে আমাদের এ বিয়ে সিদ্ধ হয়নি, কাজেই যা স্বাস্থ্য বিরুদ্ধ তার জন্য প্রায়শ্চিত্তটা করতে হলো। স্বাস্থ্যর বিরুদ্ধ বলে বুঝি 10,000 টাকার তোড়া আর জমিদারের মেয়ে বউ করে এনে ঘরে তুলেছ? নরহরির মুখে চোখে ঘৃণা ও ক্রোধের আগুন ঠিকরাইয়া পড়িতেছিল। মথুরা ভয় পাইল, মিনতির সুরে বলিল, আমায় ক্ষমা করো নরখুড়ো, আমি না বুঝেই এই ছেলে মানুষিটা করে ফেলেছি। ছেলে মানুষি? আমার কুমুর সঙ্গে বিয়েটা কি তবে ছেলে মানুষই? আরে বলেইছি তো, তার আর চারা নেই। এখন দেখতে হবে কি করে একটা বিহিত করা যায়। বাবা বলছিলেন তোমায় নপাড়ায় 200 বিঘে ভিটে শুদ্ধ জমি দেবেন আর নগদ 5,000 টাকা দেবেন, তুমি সেখানে গিয়ে বাস করো। নরহরি কেবল গম্ভীরভাবে বলিল, মথুরা বলিয়া চলিল, আর আমিও আমার নিজের থেকে 5,000 টাকা দেব, তাহলে তোমাদের বেশ চলে যাবে। নরহরি বিদ্রূপের হাসি হাসিয়া বলিল, কোন টাকা? তোমার নতুন বিয়ের যৌতুকের টাকা? তা বেশ, আর কেউ কিছু দেবে না? তোমার নতুন শ্বশুর, তোমার নতুন স্ত্রী? স্ত্রী কথাটা নরহরির মুখ দিয়া ঠিক উচ্চারিত হইল না। সাপের গজরানির মতো একটা হিস হিস শব্দ বাহির হইয়া গেল। হঠাৎ নরহরি মুখখানা আঁধার করিয়া বলিয়া উঠিল, আর আমার মেয়ে কুমু, তার হবে কি? তার ব্যবস্থা তোমরা বাপ বেটাতে কিছু করনি? মথুরা হতবুদ্ধি হইয়া গেল, বলিল, কুমু? হ্যাঁ হ্যাঁ, কুমু, আমার মেয়ে কুমু, তোমার স্ত্রী কুমু। আরো পরিষ্কার করে বলতে হবে কি? তোমরা চামার হতে পারো, কসাই হতে পারো, আমি পারি নে। আমার মেয়ের কথা আমাকে ভাবতে হবে তো।
নরহরি চিৎকার করিতে থাকিল। মথুরা ভাবিয়াছিল চিরদরিদ্র নরহরিকে অর্থলোভ দেখাইলেই সে কৃতার্থ হইবে, কিন্তু এখন তাহার মূর্তি দেখিয়া সে কিংকর্তব্য বিমূঢ় হইয়া নীরবে বসিয়া রহিল। নরহরি আবার মথুরার মুখের উপর দারুণ ঘৃণার দৃষ্টিপাত করিয়া বলিতে লাগিল, তোমরা কি মানুষ না আর কিছু? মানুষের চামড়া বলে যে একটা জিনিস আছে তোমাদের গায়ে আছে তো? ভণ্ড পিশাচ! তুমি না মহাত্মার দোহাই দিয়ে দেশের কাজ করো? এই তোমার দেশের কাজ? আমার মেয়ের জাতকুল খেয়ে এখন সমাজের ভয়ে? সমাজের ভয়ে কেন? টাকার লোভে, স্বার্থের খাতিরে টাকার লোভ দেখিয়ে তাকে পথে বসাতে চাও। তুমি কি ভাবো সবাই তোমার মতো নারকী লোভী? তোদের ওই বড় মানুষের টাকায় যা, দূর হয়ে যা। মনে করব মেয়ে বিধবা হয়েছে। নরহরি হাঁপাইতে লাগিল। মথুরা কাতরে উঠে দুই হাতে নরহরির পা জড়াইয়া ধরিয়া বলিল, নরখুড়ো। নরহরি ঘৃণায় পা ছিনাইয়া লইয়া বলিয়া গেল, এই তুমি দূর হও, তুমি দূর হও। যদি এখনো পায়ে ধরে সাধো আমার মেয়েকে ঘরে নেবে, তাহলে ও এমন পিশাচ পশুর হাতে আমি মেয়ে দেব না। তুমি দূর হও, আমি জাত ছেড়ে দেব, আমার মেয়ের অন্য বিয়ে দেব। দূর হও। এই বলিয়া নরহরি উন্মত্তের মতো ছুটিয়া গিয়া চালের বাতা হইতে একখানা তামাক কাটা কাটারি বাহির করিল। মথুরা তাহার সেই ভীষণ মূর্তি দেখিয়া এক লম্ফে অঙ্গনে নামিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। যাইবার সময়ে পাকশালার দ্বারে এক ষোড়শী সুন্দরীর ভাসা ভাসা টানা টানা চোখে সে সজল করুণ চাহনি দেখিয়া গিয়াছিল কি, কে জানে। জমিদারের ঘরে মথুরামোহনের বিবাহের রাত্রিতে ঘোষেদের বাড়িতে কান্নার রোল উঠল। নরহরির পত্নী জ্বর রোগে ভুগিতেছিল। তাহার উপর যখন সে শুনিল তাহার বড়ই আদরের মেয়ে সেই দিন অপরাহ্নে খিড়কির ঘাটে কাপড় কাচিতে গিয়া জল হইতে আর উঠে নাই, তখন তাহার কান্নার রোলে গগন মেদিনী ভরিয়া গেল। এ যন্ত্রণা তাহাকে বেশি দিন ভোগ করিতে হইল না, ইহাই তাহার সুখ। আর নরহরি, নরহরিকে কয়দিন গ্রামে উন্মত্তের মতো লোকে ঘুরিতে দেখিয়াছিল। তাহার মুখে এক বুলি, সব জল খেয়েছিস মা, বুড়ো বাপের জন্য এক ফোঁটাও রাখিসনি। তাহার পর নরহরিকেও আর কেহ গ্রামে দেখিতে পায় না। মথুরামোহন ধনীর ঘরে বিবাহ করিয়া সুখে বাস করিতে লাগিল। কেবল মাঝে মাঝে অন্যমনস্ক হইলে সে দুইটি জিনিস ভুলিতে পারিত না, বিদায়কালে কুমুদমণির সজল করুণ দৃষ্টি আর নরহরির আর্তনাদ। সব জল খেয়েছিস মা? গ্রামের লোক অধিক রাত্রিতেও ঘোষেদের পুকুর পাড়ে ওই রব কখনো কখনো শুনিতে পাইত। মথুরা অতঃপর অর্থবান হইয়া দেশমাতৃকার আহ্বানে ঘন ঘন সাড়া দিতে লাগিল। তাহার নাম দেশে বিদেশে ছড়াইয়া পড়িল। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমাকে অনেক উৎসাহ দেয়। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।